কোন দেশে হয় রে ভাই? আইনের কোন ধারায় আছে? কেউ বলেন সংস্কারের নামে প্রতারণা চলছে, কেউ বলেন সংস্কারের নামে সময় হরণ করা হচ্ছে, কেউ বলছেন যে সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা হচ্ছে। আর এই প্রতারণা, এই সব সংস্কার এইসব মিলে আবার কেউ কেউ বলছেন এটা একটা গালিতে পরিণত হয়েছে। তো আপনি কিভাবে দেখেন? আপনি তো শুরু থেকেই এটার সমালোচক ছিলেন আর কি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই শুনেছি ওই সময় থেকে, অনেকে আমরা বিশ্বাস করেছি, অনেকে করিনি। কিন্তু আপনার অবজারভেশন কি এই মুহূর্তে? এই মুহূর্তে আপনি যে সর্বশেষ কথাটা বললেন না যে গালি, এটা এখন আমি শুনি নাই, আপনার মুখে প্রথম শুনলাম। তাহলে হয়তো এটা শুরু হয়ে যাবে খুব শিগগিরই। আর আগের যেগুলো, সেগুলো আসলেই তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য এবং মানুষকে একটা ট্যাবলেট খাওয়াইছে আর কি, এই যে আমরা সংস্কার করতেছি, আমরা অমুক করতেছি, তমুক করতেছি। একটা কথা হলো জানেন, আপনি যে কোনো কিছু সংস্কার করেন, আমরা প্রথমত কি দেখব, যাদেরকে আপনি সংস্কার কাজে লাগালেন সেই লোকগুলি কি এই কাজটা করার জন্য ক্যাপাবেল, এর এক নম্বর। দুই নম্বর হলো সে কি এই কাজটা করার জন্য আন্তরিক। এদের আন্তরিকতা ছিল না, এদের ক্যাপাবিলিটিও ছিল না, এদের যোগ্যতাও ছিল না। তাহলে সংস্কার করছে, তাহলে এইরকম এই কাজ তারা হাতে নিলেন কেন? হাতে নিতে ইচ্ছে করে। তাদের অন্য মিশন ছিল, তাদের অন্য মিশন ছিল এবং অন্য মিশন নিয়ে তারা এখানে আসছে। আমি শুরু থেকে মতি ভাই আপনার অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় আমি কিন্তু বলছি যে প্রথমত কি, প্রথমত আমি দেখবো যে আমার দেশের জন্য যদি কিছু কেউ করতে চায়, আমার প্রথম দেখা হলো এই লোকটার মধ্যে দেশপ্রেমটা আছে কিনা, সে দেশটাকে ভালোবাসে কিনা, এগুলো আমার এক নম্বর দেখা। তারপরে যোগ্যতা। আপনি এই পুরা সংস্কার কার্যক্রমে মাথায় এনে বসালেন কাকে? আলী রিয়াজ সাহেবকে। আপনি গুগলে যান, এখন গুগলে যে সার্চ দেন আলী রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড রাইটার। আপনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টকে আনছেন কেন এখানে? কেন? যদি আপনাকে আমেরিকা থেকে আনতে হবে তাহলে কি ওখানে লেখা আছে দ্য বেস্ট আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট? তাও তো না। তো আপনি আমেরিকান লোক এখানে আনবেন কেন? সে আমাকে দেশ শিখাই দিবে? আমি বারবার বলতেছিলাম যে এই লোকগুলিকে নিয়েন না আপনারা। প্রত্যেক আজকে দেখলাম, কালকে পত্রিকা দেখলাম, এই যে আমাদের বিরাট যাকে বানাইছে এই যে আশিক চৌধুরী, সে যে দেশে গেছে, যে দেশে গেছে গত এক বছরে সেই দেশ থেকে বিনিয়োগ কমেছে। সে ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ডের সঙ্গে আমাদের বিনিয়োগ 16% কমে গেছে আগের তুলনায়। ইংল্যান্ড আমাদের এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না। চীনে গেছে, বিনিয়োগ কমেছে। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় আমাদের বিনিয়োগ কমেছে ওনার যাওয়ার কারণে। ওনার মানে পায়ের এতই প্রভাব, যেন পা ফেলাইছে ওখানে আল্লাহর রহমতে জ্বলে গেছে একদম। তো এগুলি বিদেশ থেকে নিয়ে আসছে, সে তো ব্রিটিশ নাগরিক। আচ্ছা, এখন আপনি এটা কি বলবেন? তো আপনারা যে জিনিসগুলি, উনিও ডক্টর ইউনূসও কোন দেশের নাগরিক এটা আমার সন্দেহ আছে। কিন্তু সংস্কারের কথা বলে এখন যেটা হচ্ছে যে 7 দিনের একটা আলটিমেটাম চলছে, এর মধ্যে 3 দিন চলে গেছে, কোনো আলোচনা কোনো দেখছি না। আচ্ছা, এখন কথা হলো ভাই আপনি আমাকে বলেন, আমি একটু শেষ করে বলবো, এই যে আলটিমেটাম যে 7 দিনের আওলা বাজাইছে, এই আওলাটা কে বাজাইছে? পলিটিক্যাল পার্টিগুলি বাজাইছে নাকি এই ঐক্যমত্য কমিশন বাজাইছে? ঝামেলা তো পাকাইছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন ঝামেলা পাকাই নিয়ে ঐক্যমত্য কমিশনের মাথার 2 জন আলী রিয়াজ এবং মনির হায়দার আমেরিকা চলে গেছে, যে একটা পাকাই দিলাম, আওলা সুতা আওলা ধরলে করে দেবে, এখন তোমরা সেটা গুছাও। তো এখন কি হয়েছে, যে সমস্যা তৈরি করেছে সরকার, তারপর ঐক্যমত্য কমিশনের হেডকে ডক্টর ইউনূস, তো উনি যে সমস্যার সৃষ্টিকর্তা, বলে কি 7 দিনের মধ্যে তোমরা এটা সমাধান করো। ওনারা সমাধান করবে কেন? সমাধান তো আপনাকেই করতে হবে, কারণ প্রবলেমটা তো আপনি ক্রিয়েট করেছেন। নূরের বক্তব্য থেকে একটা শব্দ বেরিয়ে আসছে, সেটা হলো রহস্য। সেই রহস্যটা কি আসলে? আমার মনে হয় জানেন, এই সবগুলি না আসলে প্রি প্ল্যান। আচ্ছা, তারা হিসেব করে এগুলি করেছে যে আমরা এটা করবো, শেষে যে এরকম একটা আওলা বাজাবো, বাজায় নিয়ে আমরা চলে যাব। তারপর সরকার মানে তাতে কি হবে, মানে ওনারা সবসময় চাচ্ছেন, সত্যি কথা বলতে গিয়ে যারা ক্ষমতায় আছেন, যারা দায়িত্বে আছেন, ওনারা আসলে ছাড়তে চাচ্ছেন না। ওনারা সবসময় একটা অজুহাত খুঁজতেছেন যে এইটাকে ইস্যু করে আমরা এটাকে আরো মানে লম্বা করতে পারি কিনা। এগুলো আমার ধারণা আর কি। ওনারা পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবদ্ধ হবে, যে কথা নূর বললেন, যে খুব ভ্যালিড কোশ্চেন, কিন্তু যে 9 মাসে আমরা যে কাজটা করেছি, তো এখান থেকে আপনি আর কি চান? এখন যে জায়গাটা আছে, সেই জায়গাটা হলো কি, যে ওই যে তারা যে গণভোটের জন্য যেটা বানাচ্ছে, যে ইটা আর কি, যে প্রস্তাবনা যেটা আদেশের জন্য যেটা বানাচ্ছে, ওইখানে
ওই নোট অফ ডিসেন্টগুলো থাকবে কি থাকবে না, মূল ঘটনা এটাই। তো নোট অফ ডিসেন্ট তো থাকতে হবে, না থাকলে তো ওটা হুবহু আসলো না। ওরা যেখানে ওখানে যেটা সাইন করছে সংসদ ভবনে, এখানে তো সেটাই থাকতে হবে। তাহলে ওখানে সাইন না করলেই হইতো। সাইন তো করাই দিছে, সাইন করানো হয়েছে, তারপরে আবার নতুন করে যেটা বিপি নূর বললেন যে এইটা আবার রাজনীতিবিদদের হাতে এখন দিলেন কেন? আরো একটা প্রশ্ন কিন্তু আছে, আপনি এটা এখন হলে জানেন কি মূল পয়েন্টটা কিন্তু ঝামেলা না, বিরোধ যেটা নিয়ে বিরোধ হচ্ছে এটাই যে মূল তা কিন্তু না। আমি আমার বিবেচনায় মূল তো আরো বড়, মূল আরো বড়। আপনি গণভোটটা ইলেকশনে আগে হতে হবে কেন? পৃথিবীর কোন দেশে হয় রে ভাই, আইনের কোন ধারায় আছে যে আগে একটা গণভোট হবে? এবং তারপর আবার এখানে এটাও বলছে যে এই যে জিনিসটা তারা করছে, এই যে জুলাই সনদ, নতুন যে সংসদ হবে, সংসদের উপরে সংবিধান সংস্কার পরিষদ করবে একটা, সেই পরিষদ এটাকে বাস্তবায়ন করবে। এই কারণেই তো গণভোট এবং করা যাচ্ছে। ওই পরিষদের এটা বাস্তবায়নের বাইরে নতুন কিছু করার ক্ষমতা থাকবে না। মানে আলী রিয়াজ সাহেব যেটা প্রিপেয়ার করে দিয়ে গেছেন, এর বাইরে ওই পরিষদে যাওয়ার কোনো চান্স নাই। শুনেন, বলবে যে আমি কই নাই, 30টা পলিটিক্যাল পার্টি নিয়ে করছেন। 30টা পলিটিক্যাল পার্টি কি বাংলাদেশ? নো, 30টা পলিটিক্যাল পার্টি তো বাংলাদেশ না, বাংলাদেশ তো আরো বড়। আমাদের নিবন্ধিত দলের সংখ্যা তো 52, এখন তো হচ্ছে 55 হয়ে গেছে, 60। তাহলে এখন 60 এখন কত হয়েছে? 60 হয়েছে, 60। আর এখানে আলোচনা করছে 30টা দল। এই যে সিদ্ধান্ত 30টা দলের মধ্যে নিবন্ধিত দল আছে 18টা, বাকি না অনিবন্ধিত এখানে 30টার মধ্যে 30টা। তাহলে ভাবেন, আচ্ছা আমি ধরে নিলাম, কিন্তু এই 30টা যদি নিবন্ধিত হতো তাহলে এটা তো বাংলাদেশ না। 300 জন যে আসবে সংসদে, যাদেরকে নিয়ে আপনি সংবিধান সংস্কার পরিষদ করবেন না কি করবেন একটা, তো ওইটা যে আসবে, বরঞ্চ ওইটা এর চেয়ে বড় বাংলাদেশ। ওইখানে বাংলাদেশের সাধারণ মানুষের একটা প্রতিনিধিত্ব আছে। তো উনি বলে যাচ্ছেন যে এখানে যেটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে এর বাইরে কেউ কিছু করতে পারবে না, এটাকেই মানতে হবে। তার মানে আপনি যদি সব হাত পা বেঁধে দেন যে এইটাই মানতে হবে, এইটা আবার গণভোটে হবে। গণভোট পৃথিবীর কোন গণভোটটা ভাই আগে হয়েছে বলুন তো আপনি? মাসুদ, আপনি তাহলে ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? এটা ভবিষ্যতে একটা আওলা ঝালা বাধা দিচ্ছে, একটা জগা খিচুড়ি। না তো কি হবে, পরিণতি কি? পরিণতি ভালো কিছু হবে না। পরিণতি কি হবে আমি জানি না, আমি বলতে পারবো না কি হবে পরিণতি। তাহলে পরিণতি কি হবে বলতে পারবো না, ওনারা বলতে পারবেন। মানে অনিশ্চিত যাত্রা, চূড়ান্ত অনিশ্চয়তা, চূড়ান্ত অনিশ্চয়তা। পলিটিক্যাল পার্টিগুলো আপনি দেখেন, কোনো একটা পলিটিক্যাল পার্টি কিন্তু বলতে পারতেছে না যে আসলে নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হবেই, কেউ বলতে পারছে না কিন্তু। এবং রাস্তায় আপনি বের হন, 10 জন মানুষের মধ্যে আপনাকে দেখে যারা সবাই তো আপনাকে চিনবে, চিনার পরে প্রথম যে প্রশ্নটা করবে আপনাকে, নির্বাচনটা কি হবে? তারপরে প্রশ্ন, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? এই প্রশ্ন সবার মনে। কেন সবার মনে এই প্রশ্নটা কে তৈরি করছে? এই সরকার তৈরি করছে। এই সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের আলাপ আলোচনা আচরণের মাধ্যমে তারা এটা তৈরি করছে। অথচ তারা কিন্তু একবারও বলে নাই এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এটা কিন্তু একবারও বলে নাই। বরঞ্চ তারা সবকিছু যা যা কিছু করতেছে সব কিছুতে প্রমাণ হয় যে নির্বাচন হবে। মানে প্রতিদিন 60টা টকশো হয়, 60টা টকশোর যে স্পিরিট, সেটা হচ্ছে সবাই, আপনি যে কথাটা বলছেন ঠিক এইরকমই বলছেন, কিন্তু সরকার তো এটা শুনছে না। সরকারের সেইভাবে মানে হয় কি জানেন, সত্যি কথা বলতে কি, মানে ডক্টর ইউনূসের আচরণের কথা বলি, ওনার ভাব দেখে মনে হয় কি যে উনি বোধহয় স্বপ্নের জগতে থাকেন, সারা জীবন তাই করছেন। স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন উনি, বেসিক্যালি স্বপ্নে বিক্রি করতেন, কথার ফেরিওয়ালা বলি আমি থাকি ওনাকে। তো ওইগুলি উনি মানে মিষ্টি মিষ্টি আলাপ করবেন, কি বলে না বলে ওইখানে আপনার যেদিন নাকি স্বাক্ষর হইলো ওই দিন থেকে নাকি বাংলাদেশ সভ্য হইলো না কি হইলো, এগুলি বলতেছেন উনি। এগুলি কি কয় ভাই, আমরা কি অসভ্য ছিলাম নাকি? উনি আমাদের সভ্য বানাচ্ছে এই সিগনেচারগুলো, অতএব সবাই সভ্য হয়ে গেলাম। এইগুলি কি বলে? উনি কোন জগতে থাকে আমি জানি না। উনি প্রমাণ করেছেন যে উনি আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যোগ্য ব্যক্তি না। উনি পলিটিশিয়ানদের বুঝেন না, উনি দেশের মানুষকে বুঝেন না, এবং সবচেয়ে বড় উনি বাংলাদেশকেও বুঝেন না উনি। এবং এটা এই যে জিনিসটা ঝামেলাটা হলো, যেটা পলিটিক্যাল পার্টিগুলো যখন বললো যে এটা গভর্নমেন্টের উপর দায়িত্ব দিল, তো গভর্নমেন্টের ঠিক করলে তার সমস্যাটা কি ছিল? আলটিমেটলি তো গভর্নমেন্টই ঠিক করবে। 7 দিনের মধ্যে না পেলে আমরা করে ফেলাবো, তারপরে কি দোষটা আসবে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর উপর। তারা এমনও হতে পারে যে আপনার 7 দিনের মধ্যে আপনারা একমত হতে পারলেন না, আমার আরো সময় দরকার। এখন কি বলবে আল্লাহ জানে। এবং গণভোটটাও তো আরেক ঝামেলা।
মানে গণভোটটাই আমি অপ্রয়োজনীয় বিষয় মনে করি। এইভাবে গণভোট হয়? এতগুলি প্রশ্ন দিয়ে গণভোট হয় নাকি? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে উচ্চকক্ষ যেটা আছে, আমি তো উচ্চকক্ষ চাই, আমি পার্সোনালি কিন্তু চাই। ঠিক আছে, উচ্চকক্ষে আমি পিয়ারও চাই, মানে সারা দেশের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ওইখানে হবে, এটা আমি ভালো মনে করি। একজন লোক বিএনপি সমর্থন করে, সে উচ্চকক্ষ চায় কিন্তু পিয়ার চায় না। এখন সে ওইটার মধ্যে কি দিবে? হাত দিবে। হাত দেওয়া মানে উচ্চকক্ষ চাই এবং সংসদে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে চায়। আর আমি উচ্চকক্ষ চাই সারা দেশের প্রাপ্ত ভোটে, তা আমার হার ওনার হাকি সমান, তা আমি হাতে ভাবতেছি তাহলে এখানে সংখ্যানুপাতি হবে। মাসুদ, এমন যদি হয় সব না পড়লো, সমূহ সম্ভাবনা আছে, তাহলে কি হবে? তখন তো পুরো প্যাকেজই শেষ। না, এরপরের চিত্রনাট্যটা কি ভয়ঙ্কর। আমি বলি আপনাকে, এই যে সংস্কার হয়েছে, এই সংস্কার নিয়ে অনেক সমালোচনা করছে, কিন্তু সমালোচনা করার পরেও এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়েছে, অনেক ভালো ভালো কাজ কিন্তু হয়েছে, এটা অস্বীকার করা যাবে না কিন্তু। এবং অনেক বেসিক কিছু সিদ্ধান্ত এখানে হয়েছে, বেসিক কিছু পরিবর্তন, কারণ এতগুলি লোক গেছে, কিছু তো বাইরেছে, তো যখন না হবে তখন কিন্তু ভালোগুলিও শেষ হয়ে গেলো। তাহলে কেন এই রিস্কে যাচ্ছে? আর আমি এটা বুঝলাম না। এবং না পাওয়ার সম্ভাবনা, কারণ বিএনপি তো গণভোট চায় না, বিএনপি তো চাপে পড়ে আরাজি হয়েছে। এবং এইটাকে বিএনপির নেতা কর্মীরা জানে না, জানে বিএনপির নেতা কর্মীরা না মারে দেয়, তার সঙ্গে আওয়ামী লীগের নাম যুক্ত হয়, আর থাকলো কি? তাই না, খেলাটা কি? নূর, যেটা হচ্ছে যে একটা প্রশ্ন সবাই করেন আর কি, যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে বলে এটা ধারণা করা হচ্ছে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছেন না যে আসলে নির্বাচন হবে। এটা ব্যক্তিগতভাবে আমারও আসলে একটা সন্দেহ, সংশয় যে মানে ইলেকশনটা যথাসময় হবে কিনা। যদিও নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক একজন প্রার্থী হিসেবে আমিও মাঠে চষে বেড়াচ্ছি, নিজের কনস্টিটিউয়েন্সিতে লোকজনের সাথে গণসংযোগ করার চেষ্টা করছি, কিন্তু এটা ঠিক যে আমি যাদের সাথেই কথা বলি, যেখানে যাই, সেটা রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিক, সবারই কমন কোশ্চেন, এমনকি আমাদের ডিপ্লোম্যাটদেরও, যে ইলেকশন কি ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা। তো এই মানে সন্দেহটা আসলে কেন আসছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, কিংবা এই পর্যন্ত সরকারের কিছু ক্যারেক্টারের কারণে মানুষ মনে করছে যে সন্দেহের কিছু কারণ থাকতে পারে। এবং সর্বশেষ এই জুলাই সনদ নিয়ে যেটা হচ্ছে যে এখন এমন একটা বিষয় যে মানে সঠিক কথা বলাও অনেক জায়গায় খুব মুশকিল হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের প্রোপাগান্ডা এবং বুলিং ছড়ানো অনেককে নিয়ে। আমরা তো এই সংস্কারের জন্যই এই গণ অভ্যুত্থানের পূর্ব থেকেই লড়াই সংগ্রামটা করেছি, আমরা সংস্কারটা চাই। কিন্তু শুরু থেকে আমরা যে কথাটি বলে আসছিলাম যে সরকারের কাঠামো, কর্মকাণ্ড নিয়ে যেটার ডিজাইন পরিবর্তন করা দরকার, ব্যক্তিদেরও পরিবর্তন করা দরকার, সেটা তো তারা শুনে নাই। এবং এখন প্রকৃত অর্থে ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে এই প্রশাসন, এই সরকার দিয়ে তো ভালো নির্বাচন সম্ভব নয়। কারণ দেখেন যে সরকারের গঠিত পার্টি এনসিপি, কিংস পার্টি যেটা, তারাও কিন্তু আপনার ওই সরকারের সাথে মিটিং করে কিংবা গণমাধ্যমে অভিযোগ করেছে যে বিভিন্ন উপদেষ্টাদের নাম মেনশন করে যে তারা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে। তারপরে সরকার থেকে, সরকার যাদেরকে প্রাধান্য দেয়, 1 নম্বর বিএনপি, 2 নম্বরে জামাত। বিএনপি জামাতের নেতারা গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির সভা সমাবেশে বক্তব্য দিয়ে পরিষ্কারভাবে বলেছে যে সরকারের মধ্যে কিছু উপদেষ্টারা নির্দিষ্ট দলকে ক্ষমতায়নের জন্য কাজ করতেছেন কিংবা নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন। এটা বিএনপির এলিগেশন এবং জামাতের এলিগেশন, এবং এটা এই 3rd সারি 4th সারির নেতারা না, একেবারে প্রথম সারির নেতারা। তাহলে এই 3টে দলের অ্যাকনলেজমেন্টে কিন্তু এটা পরিষ্কার যে সরকারটা নিরপেক্ষ না, এবং এই অবস্থায় এই সরকারকে দিয়ে নির্বাচন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনটা সম্ভব নয়। এখন এই সরকারের আন্ডারে যে প্রশাসন হচ্ছে, কারণ তারাই তো এসপিডিসি সিলেক্ট করতেছে ভোটের জন্য, তো ওই এসপিডিসিদের সিলেকশন প্রক্রিয়া, তারা যদি জামাতের কাছ থেকে আপনার 64 জেলার ডিসিদের মধ্যে ধরেন জামাতের কাছ থেকে 25টা নেয়, বিএনপির কাছ থেকে 30 জনের নাম নেয়, এনসিপির কাছে 10 জনের নাম নেয়, এইভাবে করে যদি প্রশাসনের সেট আপ দেয়, তাহলে এই প্রশাসন তো নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি। তো সেই দিক থেকে সামগ্রিক প্রেক্ষাপটে এটা আমিও মনে করি এখন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে কিনা এটি নিয়ে যেমন একটা সন্দেহ সংশয় রয়েছে, একই সাথে ফেব্রুয়ারিতে ইলেকশন হলেও
ডক্টর ইউনূস যেটা বলেছে কিংবা আমাদের যে প্রত্যাশা, গত 1.5 দশকে উৎসবের ভোট আতঙ্ক ছিল, ভোটের বা নির্বাচনের নামে প্রহসন ছিল, মানুষের ভোট দান ছাড়াই প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো এইবার নির্বাচনটা আবার ওই রকমের একটা মেকানিজমের নির্বাচন হয় কিনা, বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন এই 3টি দল নিয়ে জাতিসংঘ সফর করেছেন, দেখেন আপনি ভোট ছাড়া, যেখানে গত 16 বছরে ভোট হয় নাই, আপনি তো বলতে পারেন না যে এই দল নাম্বার 1 এই দল সেকেন্ড। মানে গায়ে গোতরে মোটা সোটা দেখলে তো আর দারোগান, আপনি বলে ফেলবেন যে না এইটাই নাম্বার 1 দল। যেমন এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই সময়ের দেন গণ অভ্যুত্থানে ডক্টর ইউনূস যাদেরকে হিরো মনে করে, মাস্টার মাইন্ড মনে করে, তাদের সাথে থাকা লোকজন কোনো জায়গায় একটা বিপিজিএস পদের প্যানেলে খুব জিততে পারছে, বরঞ্চ অসম্মানজনকভাবে হেরেছে। শিবিরের এই বিপি সে ভোট পায় 13,000, আর এই বিপ্লব গণ অভ্যুত্থান আমরা দেখেছি যে আপনার ঝুঁকি নিয়ে এটা ঠিক সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে, 9 দফার ঘোষণা দিয়েছে, সংগ্রাম করেছে রাজপথে। শেষ পর্যন্ত ছেলেমেয়েরা ভোট পেয়েছে, কেউ 2,000, 1,800, 3,000, 4,000। তো ডক্টর ইউনূস যাদেরকে হিরো মনে করে, রিয়াল হিরো তো তারা না। তো এই যে আপনার এনসিপিকেও আপনার বিশেষ করে আপনার এই জাতিসংঘের মিটিংয়ে নিয়ে গেল, কারণ যে তারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো দেখা গেল তো ছাত্র সংসদ নির্বাচনের বা বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার না। তো এখন অনেকেই বলছে যে সরকার এখন কার্যত 111-এর সরকারের মতো, সরকারের মধ্যে একটা অংশ কোনোভাবে কারো কাছে ক্ষমতাটা দিয়ে আসলে বিদায় নিতে চায়। এখন প্রক্রিয়া ঠিক করার জন্যই এনসিপি, জামাত, বিএনপি নিয়ে আপনার জাতিসংঘ সফর করেছে। তো এইটা যদি সরকারের মনোভাব হয়, এরকম একটা সরকার গণ অভ্যুত্থান পরবর্তী শেষ পর্যন্ত তারা ওই সেফ এক্সিটের দিকে হাঁটেন, তো এটা দুঃখজনক। তাহলে তো ওই এত কিছু করার দরকার ছিল না। আমরা যে লড়াই করেছি, সংগ্রাম করেছি একটা মৌলিক পরিবর্তন, এবং বিশেষ করে সেটা রাজনীতি থেকে শুরু করে সামাজিক বাস্তবতায়, সেটি কিন্তু আর মানে বাস্তবতা ওইভাবে দেখা যাচ্ছে না। তো এখন আসলে কি হয়, নির্বাচনটা কি ধরনের হয় সেটি নিয়ে একটা সন্দেহ সংশয় আছে। আমার মনে হচ্ছে যত দিন যাবে তত এই সংকট ঘনীভূত হবে। এবং মাসুদ কামাল ভাই কিংবা আপনি যেটা বলেছেন, এর মধ্যে রাজনৈতিক দলগুলো যেভাবে বল ছেড়ে দিলে দেখবেন বল নিয়ে কারাকারি লেগে গেছে, পেছন থেকে তো একজন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করে দেবে। কারণ ওই পরিস্থিতি কিন্তু আমরা ডেকে আনতেছি, যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। মাসুদ, তাইলে কি দাঁড়ালো? মানে এখন মানে আমরাই টায়ার্ড হয়ে যাচ্ছি। কিন্তু আপনি যখন প্রশ্ন করেন যে কি দাঁড়ালো, তখন আমার বলতে ইচ্ছে করে দাঁড়ায় নাই, শুয়ে পড়ছে, বসে ওঠাই। তাইলে কি আমরা ওই বারবার একই ভুল করতে থাকবো? শুনেন, আপনি যখন একটা আনারি ছোট বাচ্চার আনারি হাতে যদি কোনো ভালো জিনিসও দেন, সে ওইটাকে এমন করে নষ্ট করবে যে আপনি পরে ভাববেন এটাকে এইভাবেও নষ্ট করা যায়। আমি এই সরকারকে সেরকম একটা সরকার মনে করি। তারা কোনো মানে তারা না পারছে দেশটা চালাচ্ছে, না পারছে, মানে ওদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। মানে পলিটিক্যাল পার্টি করলে কি হয়, নানা, যেমন এইবারই দেখেন আপনি, যখন নমিনেশনের আগে তারেক রহমানকে কিন্তু বলতে হয়েছে যে সবাই নমিনেশন পাবেন না, যারা পাবেন না তাদেরকে আমরা দেখবো, তাদেরকে অন্যভাবে পুরস্কৃত করা হবে। তার মানে বড় ধরনের সমস্যাগুলিকে পলিটিক্যাল পার্টি যখন নাকি ক্ষমতায় থাকে, তো তাদেরকে সমস্ত নেতা কর্মীদের কিন্তু অ্যাকোমোডেট করতে হয়, অবশ্যই নানা রকম কিছু দিয়ে, তো দল টিকবে না। এটা আমাদের এখানে এই ট্রেডিশনটি চলে। তো ওনাদের তো দল নাই, ওনাদের তো এত লোককে অ্যাকোমোডেট করার দরকার পড়ে না। ওনারা নির্দ্বিধায় নির্লিপ্তভাবে ভালোভাবে একটা দেশ চালাবে, তারা কি সেটা পারছে? এখানে একটা কথা আপনি আমাকে বলেন, যে কথা নাকি নুরুল হক খুব সিরিয়াস একটা কথা বলছে, কিন্তু ওরা তো কিছু মাইন্ড করে না, কারণ এটা আমি বুঝি না। আপনি আমাকে বলেন, এই যে 3টা দলকে আপনি নিয়ে গেলেন, আপনি একটা নির্দলীয় সরকার, আপনি কি মাত্র 3টা দলকে নিতে পারেন সঙ্গে? 3টা দল, আচ্ছা আপনি বলেন তো, যে ব্যালট পেপারটা থাকবো ওইখানে কি ধানের শীষের নামটা সবচেয়ে উপরে থাকবো, 1 নম্বর দল? তারপরে কি দাঁড়িপাল্লা থাকবো? তারপরে কি এই যে কলি না কি একটা দিচ্ছে এটা থাকবো? যে এই 3 দল বড় দল, অতএব ওদের প্রত্যেকটা আমরা উপরে রাখবো। এটা করতে পারবে? কেন পারবে না? যে এইটাই হলো নিরপেক্ষতা। মানে আমি যে নির্বাচনটা কন্ডাক্ট করতেছি, আমার নিরপেক্ষতার প্রমাণ হলো কে কত বড় দল তার উপর ডিপেন্ড করে তার প্রত্যেকের চেহারা সাইজ হবে না। ধানের শীষের সাইজটি একটু বড় হবে তা তো হবে না। তো তাহলে যদি সবারই ওখানে সমান হয়, তাহলে যে সরকারের অধীনে নির্বাচনটা, আমাদের মূল দাবিটা কি ছিল গত 16-17 বছর ধরে এই পলিটিক্যাল পার্টিগুলি কি চাচ্ছে? একটাই চাওয়া, যে নির্বাচনের সময় যে সরকারটা থাকবে সেই সরকারটা হবে নিরপেক্ষ, সেই সরকারটার কাছে সবাই সমান। তা কি হয়েছে? না সরকারের কাছে হয়েছে, না সরকার প্রধানের কাছে হয়েছে। ওনার মন খারাপ হলেও উনি ওই নাহিদকে ডাকে, মানে ওই একটা দলকে কখনো তো নূরে ডাকলো না, তুমি তো নাহিদের উস্তাদ, তুমি আসো আমার এখানে, ও তো এক সময় তোমার শিষ্য ছিল, তারা তো ডাকে না, শিষ্যরই ডাকে।
কেন ভাই? মানে এই ঘটনা হলো কি যে ওনার যে পক্ষপাতমূলক আচরণ যেটা, এটা কিন্তু মানে উনি শুরু থেকে দেখে আসতেছেন, এখনো দেখাচ্ছেন। তো উনি আসলে একটা নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা এই সরকারের নাই, এটা আমি মনে করি। আমি মনে করি যদি আপনি একটা নিরপেক্ষ নির্বাচন চান তাহলে এই সরকারকে চলে যেতে হবে। এই সরকার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে না। আবার আরেক সরকার তা যাই না, এই সরকার পারবে না, এটা হলো আমার অবজারভেশন। কারণ তারা প্রতিটা পদে পদে তাদের নিরপেক্ষতা তারা নষ্ট করছে। আমেরিকা যায়, ওই 3 দলের 2জনকে নিয়ে যায়, আমেরিকা থেকে ফিরে দেশে ফিরে আলাপ করতে হবে, প্রথমে ওই 3 দলকে ডাকে, পরে মনে হয় যে আরোটা আপত্তি করতে আরো 2-3 দলকে ডাকে, শেষ আলোচনা শেষ। দেশে কি আর দল নাই? তাদের আপনি ডাকেন না কেন? দেশের ডাকলে ডাকার পরে কি হচ্ছে? কিছু হচ্ছে না, রেজাল্ট কি? মিনিমাম 4 রাস্তা তো খাওয়াইতে পারছো, ওইটা খারাপ কি? 4 রাস্তা খাওয়াইতো। বিএনপি একটা দেখলাম বললো গেলে পরে দেখি মিষ্টি মিষ্টি কথা কয়, মান্না ভাই বলছে মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কি যে বলে পরে আর দেখি না সেটা। আচ্ছা দেখি আমি এখন শুনি। আচ্ছা ধরেন তর্কের খাতিরে এই 7 দিনের মধ্যে সমঝোতা হলো না, তখন কি করবে? সরকার একটা সিদ্ধান্ত নেবে। তো সেই সরকারের সিদ্ধান্ত তখন হয়তো অনেক দল মানল না, তখনকার পরিস্থিতি কি? এখন নির্বাচনটা তো ধরেন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা আছে, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই কারণে যে নির্বাচনটা না হলে তারা বিপদে পড়বে, সরকার বিপদে পড়বে না। কারণ 1/11-এ যারা সে সময় একটা পরিস্থিতি তৈরি করেছিল, তারা কিন্তু পরবর্তীতে সবাই সেফ এক্সিট পেয়েছে। এমনকি এই গণ অভ্যুত্থানেরও পরিচিত মুখ অন্যতম নেতা নাহিদ নিজেই বলেছিল সরকারি উপদেষ্টা অনেকে সেফ এক্সিটের পথ খুঁজতেছে। তো এখন আসলে আমরা তো ওই ধারণাটা পোষণ করতে চাই না যে সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কারণ হচ্ছে এখানে বেশ কিছু লার্নেড মানুষ আছেন যারা বাস্তবতাকে খুব ভালোভাবে বুঝেন যে সরকারকে তারা টানতে পারছেন না। কারণ গত এই 15 মাসে বৈদেশিক বিনিয়োগ নাই, অভ্যন্তরীণ নতুন বিনিয়োগ কলকারখানা তৈরি হয় নাই, যেগুলো আছে সেগুলো ঋণ টিন সহ গ্যাস বিদ্যুৎ নিয়ে এক প্রকারে ধুঁকছে, নতুন কর্মসংস্থান নাই, মানুষের মধ্যে সামাজিক অস্থিরতা থেকে নৈরাজ্য বিশৃঙ্খলা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষ গায়ের জোরে অনেক কিছু করছে, কেউ থানা থেকে আসামি ছিনতাই করে নিচ্ছে, কেউ পুলিশের গায়ে হাত তুলছে, একটা কিছুটা মানে এই ধরনের অভ্যুত্থানের পরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় এখানে আছে সেই পরিস্থিতি এখন। কিন্তু এই পরিস্থিতিটা শুরুর 6 মাসে এরকম ছিল না। তো এই বাস্তবতা তোমরা বুঝতেছেন, তোমরা টেনে নিয়ে যেতে পারবে না। এবং মাসুদ কলম যেটা বলেছেন যে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু কয়েকদিন পর তো লক্ষণ খারাপ দেখলে তো আমরা হাসিনার বিরুদ্ধে যেমনি দাঁড়াইছি প্রয়োজন তাদের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব। কারণ আমার রক্তের উপর দিয়ে আমার স্ট্রাগলের বিনিময়ে এই পরিবর্তন হয়েছে। তো সেইটার সাথে আপনি তামাশা করবেন, মস্করা করবেন যে আপনার এই জনগণেরকে ধুলো দিতে পারলেও সাধারণ মানুষকে, আমাদের সচেতন রাজনৈতিক দলগুলোকে আপনি তো ধুলো দিতে পারবেন না। শেষ পর্যন্ত একটা নির্বাচন করার জন্য একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। যেটা আমি বলেছি যে আমরা, আমার কথা বাদই দেন, যেই 3টা দলকে তোষণ করে আছে সেই 3টা দলই তার বিরুদ্ধে মারাত্মক এলিগেশন দিয়েছে, পাবলিক ডোমেইনে সেই সমস্ত বক্তব্য বিবৃতিতে আছে। তাহলে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না করে তো আপনি নির্বাচন দিতে পারবেন না। সেই জন্য আলাপ আলোচনা তো করতে হবে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা শুরুর দিকে এই সরকারকে যেটা বলেছিলাম যে দেখেন ওনারা 8 তারিখে শপথ নিলেন, 14 তারিখ না 12 তারিখে আপনার ওই যে 15ই আগস্ট, সে সময় জাতীয় যেহেতু সংবিধান অন্তর্ভুক্ত শোক দিবস হিসেবে পালন করবে কি করবে না এই সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরে ইন্ডিয়া এই গভর্নমেন্টের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে যে নানান ধরনের, সেইটা নিয়েও মিটিং করলেন তারা। তারপরে আপনার আরও কয়েকটা, প্রথম দিকে 3-4টা, প্রথমে মাস দুয়েকের মধ্যেই প্রায় 3-4 বার না 4-5 বার মতো মিটিং করে সবার পরামর্শ শুনেছে। সবাই যখন পরামর্শ দিয়েছে, বের হয়ে যখন সবাই ডক্টর ইউনূসের প্রতি আনকন্ডিশনাল সমর্থন ব্যক্ত করছে, তারপরে আর রাজনৈতিক দলগুলোর সাথে কার্যত ওই ধরনের কোনো মিটিং দেখি না। বরঞ্চ আমরা যেটা FBCCI আপনার ওই বিজেপির নেতারা বলেছে যে 4 মাস সরকারের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও তারা পায় না। আমাদের রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং আমরা চিঠি দিলেও সেটা রেসপন্স পাওয়া যায় না। ভাই হাসিনা স্বৈরাচার হলো, তাকে একটা কথা বললে গালি দিল, সেটা রিয়াকশন সে দেখাতো। তো ওনারা তো, আমরা সবাই সমর্থন দিয়েছি,
কাজে সেখানে তো আমাদের তো একটা কথা তো শুনতে হবে, পালন করুক বা না করুক, সেটা কিন্তু ওনাদের মধ্যে এই মানসিকতাটা দেখি না। বরঞ্চ শুরু থেকে আমরা দেখেছি যে সরকার রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বাইপাস করে চলার একটা মানসিকতা। আমরা বলেছিলাম যে দেখেন এই অভ্যুত্থান পরবর্তী একটা অস্বাভাবিক সময়, এই সময় আমরা তিউনিসিয়ার যদি দেখি, আরও বিভিন্ন জায়গায় দেখি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কালচারাল ডিভিশন, ধর্মীয় বিভাজন এবং বিশেষ করে এই কর্মসংস্থান, বেকারত্ব থেকে শুরু করে সেটার কারণে একটা অভ্যন্তরীণ নৈরাজ্য, সেখান থেকে বিশৃঙ্খলা। তো এই পরিস্থিতি সামলাইতে আপনারা এই শুধুমাত্র এই সিভিল সোসাইটির কিছু ব্যক্তিবর্গ যারা একেবারেই শুধুমাত্র একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন করেছেন, তাদের দিয়ে সরকার চলবে না, আপনারা কিছু পলিটিক্যাল ব্যক্তিদেরকে নেন। তো অনেকে পরিষ্কার বলছেন, ভাই তাহলে আমাদের দরকার কি, তাহলে আমরা চলে যাই, আপনারা এই চালান। মানে তাদের ল্যাঙ্গুয়েজের এটা দেখে আমরা খুব অবাক হয়েছি। এবং এটা ঠিক যে শুরুর দিকে কিছু ব্যক্তিরা আমাদেরকে সতর্ক করেছিল, ওয়ার্ন করেছিল, কিন্তু আমরা একটা মোহে ছিলাম, আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন বুঝতেছি যে না, আসলে যেই আমাদের মোহ ছিল সেটা কেটে গেছে। কিন্তু এখন বুঝতেছি যে না, এখন যেই দিকে যাচ্ছে খুব বেশি ভালোর দিকে যাচ্ছে না। ধরেন বাংলাদেশে শেখ হাসিনার তৈরি হলো কিভাবে, গত 16 বছরে ভোট নির্বাচন না থাকার ফলে, এবং শেখ হাসিনা একটা ব্যবসায়ী শ্রেণী, একটা সংবাদ মাধ্যম, একটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ একটা সাপোর্ট দিয়েছিল। তো এখন এই সরকারকেও তো শুরুর দিকে অনেকেই বলছিল 5 বছর থাকার জন্য, 3 বছর থাকার জন্য। তো এখন এই সমস্ত কথা শুনে তারা তো পরিষ্কার বলেছিল যে আমরা সেটা থাকতে চাই না, আমরা বিচার, সংস্কার এবং একটা নির্বাচনের দায়িত্ব আমরা এটা দ্রুতই আমরা এক্সিট করতে চাই। বিচারের গত 15 মাসের মধ্যে বলছে যে এখন অগ্রগতি হচ্ছে, ভালো। সংস্কার সেটেল, সংস্কার শেষ পর্যন্ত যেটা বললাম যে ঐক্যমত কমিশনের লাস্ট মিটিংয়ে একটু ঐক্যমত হয়ে গেছে, তারপরে এইটা নিয়ে তো এই জায়গায় আসার দরকার ছিল না। তো এইখানে এখন আসলে অন্য কোনো উদ্দেশ্য কিনা, এটার জন্য আমাদের 7 দিন হয়তো দেখতে হবে যে তাদের রোলটা কি হয়। এখানে যদি তারা মনে করে যে রাজনৈতিক দলগুলো তো সম্ভব না, আমরা আজকে বসেছি, গণতন্ত্র মঞ্চ, এনসিপি, এবি পার্টি, 9টা দল আজকে বসেছে, তারা আলোচনা করেছে, কিন্তু এখানে তো ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার বিএনপি, এটা গুরুত্বপূর্ণ একটা বড় দল হিসেবে তাদের সাথে একটা সরকারের আলাপ আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছানোর পজিটিভ উদ্যোগ নেওয়া দরকার। তারা নিচ্ছে কিনা আমরা জানি না। প্লাস হচ্ছে জামাত বা অন্য যারা গণভোট দাবি করছে, ভাই গণভোটের এখন আজকে আপনার 5 তারিখ ডিসেম্বরে যদি তফসিল হয়, তাহলে গণভোটটা কখন হবে? তাহলে এটা বুঝেও যদি আমরা এটাকে ইস্যু তৈরি করি, এটা তো হয় না। তাহলে কেন এই দাবিটা আনছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আবার মাসুদ কামাল ভাই যেটা বলেছে আইনের দৃষ্টিতে সেটাও যৌক্তিক, যে পৃথিবীর কোনো দেশে গণভোট এই রকমের আগে হয়নি, আগে বিল হয়ে ওইটার উপরে গণভোট হয়েছে। তো তারপর আমরা ধরে নিলাম যে অভ্যুত্থানের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে অনেক কিছু হচ্ছে যেটার বৈধতা পরবর্তী পার্লামেন্টে দেওয়া লাগবে, যেটা 90-এ এরশাদের পতনের পরে যেটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে যেমনিভাবে প্রধান বিচারপতি থেকে উপরাষ্ট্রপতি, সেখান থেকে রাষ্ট্রপতি, সেখান থেকে আবার বিচারালয়ে তিনি গিয়েছিলেন, এটা যেমন একটা প্রক্রিয়া শেষ পর্যন্ত সংবিধানে বৈধতা দেওয়া হয়েছিল, ঠিক এখন যে কাজগুলো করা হচ্ছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে মানুষের স্পিডকে ধারণ করে এই যে সংস্কারের আলাপ আলোচনাগুলো, সেগুলোকে একটা মাসুদ কামাল ভাই যেটা বলেছিল ওই 30-32টা রাজনৈতিক দল এবং জোটই তো সবার প্রতিনিধিত্ব করে না, ওইটা একটা গণভিত্তি দেওয়ার জন্য একটা গণভোটের আয়োজন করা যেতে পারে। সেটা শেষ পর্যন্ত হয়েছে যে নির্বাচনের সাথে একই সাথে 2 ইস্যুতে যে এই অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় গৃহীত জুলাই সনদকে আপনি সমর্থন করেন কিনা, হ্যাঁ অথবা না। এখানে ডিটেলস 84টি প্রস্তাবের পক্ষে গণভোট নেওয়া সম্ভব হবে না। সব মিলিয়ে একটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। এই পরিস্থিতিতে এর সমাধান কি? একটা দেশ তো এইভাবে চলতে পারে। বিষয়টা কি হয়েছে মতি ভাই, আমি আপনাকে বলি, মানে এগুলো কিছু হতো না। মানে কখনোই কিন্তু আপনার সঙ্গে আমার 100% 100% একমত আমি হব না, আপনি হবে না, আমি হব না, কারণ নাই। তারপরেও কি আমরা পাশাপাশি চলতে পারি না? পারি তো, আমরা তো চলি, সবাই সবার সঙ্গে চলে। তো এখানে আমরা কি দেখি? আমরা দেখি যে উনি আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারছেন কিনা, অথবা উনি আমাকে সহযাত্রী হিসেবে মানতে পারছেন কিনা। আমি কিন্তু একটু একটা মিনিমাম একটা জায়গা তো থাকবে। এটা নির্ভর করে কিসের উপর? নির্ভর করে আন্তরিকতার উপর। এখন এই আন্তরিকতাটা না এখন নষ্ট হয়ে গেছে। শুরুতে পলিটিক্যাল পার্টিগুলো সরকারের প্রতি আন্তরিকতা দেখাইছে। সরকার মনে করছে কি যে মানে ওরা বোধহয় বাধ্য হয়ে দেখাচ্ছে, অথবা সরকার মনে করছে যে আমরা বিশাল কিছু হয়ে গেছি। তখন সরকার আবার এটাকে মানে অন্যভাবে নিয়েছে যে আমরা বোধহয় বিশাল কিছু, যে কারণে সরকার অনেক উপদেষ্টা বলা শুরু করছে 52 বছরের রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, এই জন্য আমাদেরকে আসতে হয়েছে। মানে ওনাকে আসতে হয়েছে কারণ 52 বছর ধরে পলিটিক্যাল পার্টিগুলো কিছু করতে পারে নাই। তো এইটা শুনে কোনো পলিটিক্যাল পার্টি খুশি হয়েছে? হয়। তো আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এইভাবে মূল্যায়ন করতে থাকেন, তখন কি হয়? ওই আন্তরিকতাটা কিন্তু আর থাকে না।
তারপরেও তারা ছিল নানাভাবে। এখন এই পর্যায়ে আসার পর যখন তারা সিগনেচার করছে একভাবে, এখন দেখতেছে আরেক জিনিস, সিম্পল কিন্তু জিনিসটা বললেই হয়তো ভাই ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি, তারা কিন্তু ওটার মধ্যে ধরে আছে এবং এটা দিয়ে তারা দুইজন তো উড়াল দিছে, চলে গেছে। তো এখন এই জিনিসটা আপনাকে দিয়ে এখন তারা মানে তোমরা সমাধান করো, এখন সরকার বলে তোমরা সমাধান। তার মানে কি এখন পরস্পরের মধ্যে আসলে সেই বিশ্বাস অবিশ্বাস তো পরের কথা, সে বেসিকটা যেটা আন্তরিকতাটা ওইটি আর নাই। এখন পরস্পরকে প্রতিপক্ষ ভাবা শুরু হয়েছে এবং এই জিনিসগুলো কিন্তু আমি মনে করি বেসিক্যালি সরকার অর্জন করছে, সরকার ক্রিয়েট করছে। আমি তো বলি যে এই যে সরকারকে কেউ বিশ্বাস করে না, সরকার মনে করেন 5 তারিখে সে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বলার পর সে ইলেকশন কমিশনকে বলছে, ইলেকশন কমিশন যাচ্ছে। সরকারের দিক থেকে কিন্তু অফিসিয়ালি আপনি কোনো ভুল দেখাতে পারবেন না, কোনো ভুল নেই, কিন্তু সবই যা যা করা দরকার তারা তাই করতেছে। তারপরও এই দেশের কোনো মানুষ তাদেরকে বিশ্বাস করে না। কেন? এই জিনিসটা ওনাদের উদ্ঘাটন করতে হবে যে আমরা কি এমন করছি যে মানুষ আমাদেরকে বিশ্বাস করে না কেন। এটা তো তারা তো এটা মনে করছেন, এই যে তো সমস্যাটা তো এই জায়গাটাতেই যে আমার আচরণে আপনি অস্বাভাবিকতা দেখছেন, কিন্তু আমি মনে করি আমি স্বাভাবিক আছি, তাহলে আপনি কি বলবেন? তার মানে আমার মতলব আছে একটা কিছু। এখন এই মতলবটা কি এটা আমরা জানি না, হয়তো 2 দিন পরে বুঝতে পারবো। কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি খুব ভালো, সামনে আমাদের আনন্দ ঘন নির্বাচন হবে। আরো ভাই ক্রাইসিস তো অনেক, ক্রাইসিস তো শেষ না, ক্রাইসিস তো অনেক। একটা ছোট ক্রাইসিস আপনি সমাধান করতে পারছেন না। আজকে যদি মনে করেন এই সমস্যার সমাধান হয়, জুলাই সনদের সমাধান হয়, তারপরে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন, দেখেন আরেকটা জিনিস কি, তারা তো পলিটিক্যাল পার্টিগুলোর উপর সন্দেহ করতেছে। মানে পলিটিক্যাল পার্টিগুলো যখন বলে ঠিক আছে আমরা এই সনদটা করলাম, করার পর আমরা যখন সংসদে যাব সবাই মিলে, একা তো হবে না, সবাই মিলে মিশে আমরা যাবো এবং সবাই মিলে পাস করবো, এটা তো বিশ্বাস করে না। না তোমরা করবা না, আগে সাইন করো, সাইন করলে হয়ে গেল।